মাঝে মাঝে সবথেকে বড় রহস্যগুলো সবার সামনেই থাকে, কিন্তু সেগুলো দেখার জন্য এক অন্যরকম দৃষ্টির প্রয়োজন হয়। ৩৫ বছর ধরে একটি রহস্যময় ব্রিজ ভারতের সবথেকে বড় ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ জানিয়ে এসছে। যতবারই তারা এটি পুনরায় তৈরি করেন, এটি ভেঙে পড়ে, যেন কোনো অদৃশ্য অভিশাপ লেগে আছে। কিন্তু যখন একটি গরিব গ্রাম থেকে আসা এক অনাথ ছেলে, যাকে নিয়ে সবাই মজা ওড়াত, স্কুলের পিকনিকে সেখানে যায়, তখন সে এমন কিছু শুনতে পায় যা অন্য কেউ শুনতে পাচ্ছিল না। একটি আওয়াজ যা তাকে এমন এক রহস্যের দিকে নিয়ে যায় যা বহু জীবন বরবাদ করে দিয়েছিল। যেমন যেমন কবি সত্যের কাছাকাছি পৌঁছাতে থাকে, সে দেখতে পায় যে ভালোবাসা, প্রতারণা এবং শক্তিশালী মানুষদের কয়েক দশক পুরনো ষড়যন্ত্রের কাহিনী তার নিজের জন্মের সাথে জড়িয়ে আছে। একটি বাচ্চা কি এমন এক ব্রিজের রহস্য উন্মোচন করতে পারবে যা ৩০ জন প্রশিক্ষিত ইঞ্জিনিয়ারও বুঝতে পারেনি? আর যখন সে সত্যটা জানবে, তখন কি তার নিজের জীবনও বিপদে পড়ে যাবে? কি হবে যখন কবিশ জানতে পারবে যে সে নিজেও সেই রহস্যের অংশ, যাকে চাপা দেওয়ার জন্য মানুষ হত্যা পর্যন্ত করেছিল? কুকুরদের ডাকার আওয়াজে কবিশের ঘুম কাঁচামাটির রাস্তার পাশে ভেঙে গেল। রাতের অন্ধকারে সে তার পুরনো চটিগুলো পরল, ধার নেওয়া স্কুল ইউনিফর্মের টি শার্টটি হাত দিয়ে মাজা ঘষা করল এবং তার পালিকা মাকে দেখল, যিনি মেঝেতে ঘুমাচ্ছিলেন। কবিশের ভেতরে এতটাই অস্থিরতা ছিল যে সে বিশ্বাসই করতে পারছিল না। আজ তার প্রথম স্কুলের পিকনিক ছিল এবং গন্তব্য ছিল এক রহস্যময় পুরনো ব্রিজ, যা কয়েক দশক ধরে বন্ধ করে রাখা হয়েছিল, যেটিকে কেউ পুনরায় তৈরি করার সাহস করত না। যখন পুরো গ্রাম তার উৎসাহ দেখে হাসছিল, কেউ কল্পনাও করেনি যে সেই রোগা পাতলা ছেলেটি ওই দিন সবকিছু বদলে দেবে। আর এটা তা একেবারেই নয় যে সে এমন এক রহস্য নিয়ে চলছিল যার ব্যাপারে সে নিজেও জানত না। স্কুল বাসে সহপাঠীরা ফিসফিস করছিল এবং কবিশকে দেখে হাসছিল, যে খবরের কাগজে মোড়ানো শুকনো রুটিকে সোনার মতো আগলে রাখছিল। যখন একটি বড়লোক ছেলে রটালো যে ওই ছেলের কাছ থেকে পচা নদীর গন্ধ আসছে, তখন শিক্ষিকা না শোনার ভান করলেন। পেছনে একজন ইঞ্জিনিয়ার, যিনি ক্লাসের সাথে এসেছিলেন, এই দৃশ্যটি কিছুটা বিরক্ত হয়ে দেখছিলেন, কিন্তু চুপ থাকলেন। রাস্তার মাঝে এক বিরতির সময় কবিশ একটি ছেঁড়া পোস্টার দেখল, যেখানে ব্রিজটি দেখানো হয়েছিল, কিন্তু কেউ ছবির ওপরে একজনের নাম লাল কালি দিয়ে খসে দিয়েছিল, বিশ্বাসঘাতক। সেটা তার মাথায় গেঁথে গেল। যখন তারা ব্রিজে পৌঁছল, তখন পরিবেশ বদলে গেল। গাইড জানালো যে ৩০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার এটি পুনরায় চালু করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো এক অজানা কারণে কাজের শেষে এটি সব সময় ভেঙে পড়ত, যেন এটি অভিশপ্ত। দৃশ্যটি সুন্দর ছিল, কিন্তু জায়গাটি এক ভারী শক্তি অনুভব করা যাচ্ছিল। কবিশ চুপচাপ থেকেও মরচে ধরা স্তম্ভগুলোকে মন দিয়ে দেখছিল। যখন সবাই দূরে চলে গেল, তখন সে একা কিনার পর্যন্ত চলে গেল, এবং তারপর সে ব্রিজের ভিত্তি থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল, এমন এক আওয়াজ যা আর কেউ লক্ষ্য করছে বলে মনে হল না। কবিশ হঠাৎ ঘুরে দাঁড়াল, চোখগুলো বড় বড় হয়ে গেল। স্তম্ভের ওপর একটি খোদাই করা চিহ্ন ছিল, সেই একই মানুষের নামের সাথে যা পোস্টারে ছিল, দেব প্রকাশ সিং। শিক্ষিকা একা দূরে যাওয়ার জন্য কবিশকে বকলেন, এবং সে শুধু স্তম্ভে তৈরি চিহ্নের দিকে ইশারা করল। সফরের প্রধান ইঞ্জিনিয়ার দেখতে এলেন, কিন্তু খোদাই করা নামটি দেখে তিনি স্পষ্টভাবে ফ্যাকাশে হয়ে গেলেন এবং কথাটি এড়িয়ে গেলেন। তিনি বললেন যে এটি পুরনো বাজে কথা এবং এর কোনো গুরুত্ব ছিল না। কবির সেই কথাটি চুপচাপ মনে রাখল, কিন্তু নামের ছবিটা তার মাথায় জ্বলছিল। সেখানে কিছু চাপা পড়েছিল, এবং প্রথমবার তার মনে হল যে বড়দের জ্ঞানের চেয়ে তার অন্তর্দৃষ্টি বেশি মূল্যবান হতে পারে। যখন সহপাঠীরা পিকনিক করছিল এবং সেলফি তুলছিল, কবিশ তার নোটবুক নিয়ে নদীর ধারে বসেছিল। সে সবকিছু নোট করছিল, আওয়াজ, গন্ধ, ফাটল, স্রোতের ধরন। জায়গার পাশে চা বিক্রি করা এক বৃদ্ধা মহিলা কবিশকে অস্বাভাবিক মনোযোগ দিয়ে দেখছিলেন। যখন সে পাশ দিয়ে যাচ্ছিল, তখন তিনি ফিসফিস করে বললেন, যদি তুমি সত্যিই নামটা দেখে থাকো, তবে কাউকে বলো না। ছেলেটি থমকে গেল। কেন? সে জিজ্ঞেস করল। মহিলা নজর ঘুরিয়ে নিলেন। কারণ ওর নাম পুরো পরিবারগুলোকে বরবাদ করে দিয়েছিল। এই বলে তিনি দোকানের ভিড়ে অদৃশ্য হয়ে গেলেন। করিশ গাইডের কাছে সেই দেব প্রকাশ সিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করল, যে স্পষ্টভাবে অস্বস্তিতে পড়ে গেল। সে সরকারের একজন ইঞ্জিনিয়ার ছিল, অহংকারী। লোকে বলে সে লজ্জায় মারা গিয়েছিল। তারপর তিনি নিচু স্বরে যোগ করলেন, লোকে বলে সে তার নিজের ব্রিজেই নাশকতামূলক কাজ করেছিল, ভালোবাসার জন্য।
বাক্যটি পাথরের মতো আছড়ে পড়ল। ভালোবাসা, নাশকতা, এক গরিব ভুলে যাওয়া গ্রামের ছেলে এখন এমন এক রহস্যকে নিজের হাতে ধরেছিল যা অনেক মানুষ কয়েক দশক আগে দাফন করে দিয়েছিল। সারাদিন কবিশের মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। সে তার পুরনো নোটবুকে ব্রিজের কাঠামোর একটি নকশা তৈরি করল, যেখানে সেই জায়গাটি চিহ্নিত করল যেখানে নাম খোদাই করা ছিল। ব্রিজটি শহরের জন্য এত গুরুত্বপূর্ণ কেন ছিল, আর যদি এটি ঠিক করা না যায় তবে কেন প্রতি বছর কোটি কোটি টাকা নষ্ট করা হতো? সে জানত যে এটি কেবল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার ছিল না, অন্য কিছু ছিল, কিছু একটা যা কেউ বলতে চাইছিল না। বাসে ফিরে যাওয়ার সময় এক সহপাঠী পেছন থেকে তার নোটবুক কেড়ে নিল এবং তাকে উপহাস করল, দেখো, গরিব ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়। শিক্ষিকা এমন ভান করলেন যেন তিনি কিছুই শোনেননি। কবিশ তার নোটবুক ফেরত নিল, পাতাগুলো সাবধানে সমান করল এবং ইঞ্জিনিয়ারের দিকে তাকালো, যে তাকে অদ্ভুতভাবে দেখছিল। এখন আর হাসি মজা নয়, ছেলেটির চোখে এমন কিছু ছিল যা তাকে অস্থির করছিল। গ্রামে ফিরে আসার পর কবিশ জানতে পারল যে তার পালিকা মা তার জন্য একটু মিষ্টি বাঁচিয়ে রেখেছিলেন, যা তারা খুব কমই কিনতে পারত। আমি কি একদিন ইঞ্জিনিয়ার হতে পারব? সে চোখ নামিয়ে জিজ্ঞেস করল। তার মা তার চুল হাত বুলিয়ে দিলেন। যদি কেউ গ্রাম থেকে পড়াশোনা করে ডাক্তার হতে পারে, তবে তুমি কেন পারবে না? কিন্তু আগে তোমাকে বেশি করে খাবার খেতে হবে। তিনি জানতেন তার স্বপ্নগুলো কতটা কঠিন ছিল, কিন্তু তিনি কখনো সেগুলো দমিত করেননি। সেই রাতে কবিশ তার মায়ের ঘুমানোর পর মোমবাতির হালকা আলোয় ব্রিজের বিষয় নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নিল। সে জানত সেখানে কিছু ছিল যা তাকে টানছিল। সে বাইরে বসে আকাশের উজ্জ্বল তারাগুলোকে দেখল আর ভাবল যে দেবপ্রকাশ সিংহ কি এই তারাগুলোকে দেখেছিলেন? সেই মানুষটি কি সত্যি তার নিজের নির্মাণ করা জিনিসের ক্ষতি করবেন? আর কেনই বা করবেন? ভালোবাসা না প্রতিশোধ? পরের দিন বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা থাকলেও কবির স্কুল থেকে ছুটি নিল এবং আবার ব্রিজে যাওয়ার সাহস দেখালো। নিজের সাইকেলে চড়ে এসে ব্রিজের দিকে রওনা দিল, এইবার একা, কোনো শিক্ষক বা সহপাঠী ছাড়াই। তার ভেতরে এক অদ্ভুত জেদ ছিল। সে জানত তাকেই ধাঁধার সমাধান করতেই হবে। সেখানে পৌঁছে সে সাবধানে ব্রিজের নিচের দিকে গেল। বহমান জলের আওয়াজ ছাড়া সবকিছু শান্ত ছিল। সে সাবধানে কিনারে খুঁড়তে শুরু করল, ঠিক সেইখানে যেখানে সে আগে অদ্ভুত আওয়াজ শুনেছিল। জলের স্রোতের প্রতিধ্বনির মাঝে কবিশ কিছু একটা চকচক করতে দেখল, নদীর তীরের বালিতে চাপা পড়ে থাকা কিছু একটা। সে নিজের হাত দিয়ে খুঁড়ল, আঙুল দিয়ে মাটি সরাল এবং তারপর তার আঙুল কিছু ঠান্ডা এবং ধাতব জিনিস স্পর্শ করল। ধীরে ধীরে সে সেটিকে বাইরে বের করে আনল, একটি রূপোর লকেট। ধুলো এবং মাটিতে ঢাকা থাকলেও সেটি তখনও ঝকঝক করছিল। নিজের জামায় ঘষে কবিশ সেটিকে পরিষ্কার করল। লকেটের ভেতরে এক মহিলার ছবি ছিল, এক সুন্দর মুখ যার চোখগুলো ছিল গভীর এবং বুদ্ধিদীপ্ত, আর তার পেছনে ব্রিজের সেই স্তম্ভটি দেখা যাচ্ছিল। কবিশ লকেটটিকে নিজের পকেটে কোনো গুপ্ত ধনের মতো রেখে দিল। স্কুলে কেউ পরোয়া করত না সে কি বলছে, উল্টে ছাত্ররা তার কুড়িয়ে পাওয়া হার নিয়ে মজা ওড়াত। ক্লাসের সময় তার সহপাঠীরা তাকে ব্রিজের পাগল বলে খ্যাপাত এবং বলতো যে সে নিজেকে কোনো বড় ইঞ্জিনিয়ারের বংশধর ভাবে। শিক্ষিকা কবিশকে সেই বস্তুটি জমা দিতে বলে, কিন্তু সে অসিদ্ধ হয়ে পড়ল, যার ফলে তাকে ক্লাসের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। সে পরোয়া করেনি। তার কাছে এখন এক সম্পদ ছিল যা তার জন্য যে কোনো স্কুলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। রাতে মাটির ঘরের শান্ত পরিবেশে সে লকেটটি আবার খুলল এবং আরও কিছু দেখল। একটি খুব ছোট খোদাই করা লেখা, জয়ার জন্য সব সময় তোমার দেব। লকেটে মহিলার ছবি ছিল কোমল ও বিষণ্ণ, যেন তিনিও কোনো রহস্য লুকিয়ে রেখেছেন। কবিশ অজান্তেই ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে নোংলা এবং মর্মস্পর্শী ইতিহাসের দরজা খুলে দিয়েছিল। সে লকেটটিকে মোমবাতির আলোয় ভালো করে দেখার জন্য তুলল, আর তখনই দেখল যে তার পালিকা মা তাকে দরজার আড়াল থেকে দেখছিলেন। তার মুখে এক অদ্ভুত ভাব ছিল, বিস্ময়ের থেকেও বেশি কিছু, সম্ভবত ভয়। তুমি এটা কোথায় পেলে? তিনি জিজ্ঞেস করলেন। তার গলা কিছুটা কাঁপছিল। যখন কবির সবকিছু জানালো, তখন তিনি কেবল মুখ ঘুরিয়ে ফিসফিস করে বললেন, কিছু জিনিস ভুলে যাওয়া থাকে, কারণ সেগুলোকে ভুলেই থাকা উচিত। পরের দিন সকালে সে একাই ব্রিজে ফিরে গেল, স্কুলের জন্য শরীর খারাপের বাহানা দিয়ে। চাওয়ালি বুড়ি আবার দেখা দিলেন এবং এইবার চোখ ভরা জল নিয়ে তিনি তাকে একটি পুরনো ডায়েরি দিলেন যা কাপড়ে মোড়ানো ছিল। দেবপ্রকাশ আমার ভাই ছিল। কবিশের শ্বাস আটকে গেল। মহিলা জানালেন
যে ইঞ্জিনিয়ারের ওপর নাশকতার অভিযোগ লাগানো হয়েছিল, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে তিনি এক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, কারণ এক উচ্চ সমাজের বিবাহিত মহিলার সাথে তার নিষিদ্ধ প্রেমের সম্পর্ক ছিল। ছবির সেই মহিলা ছিল জয়া, আর এর থেকেও বেশি তিনি বলতেন যে কেউ এখনও ব্রিজের ওপর নজর রেখেছিল এবং এমন কিছু কথা ছিল যা জোরে বলা যেত না। তিনি কি সত্যিই নিজের ইমারতকে ক্ষতি করবেন? কবিশ জিজ্ঞেস করল। তার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। বৃদ্ধা তার মাথা নাড়লেন। আমার ভাই কখনোই এমনটা করবেন না। তিনি নিজের কাজকে ভালোবাসতেন, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা কারোর দেখা উচিত ছিল না, এবং তিনি বলার সাহস করেছিলেন। তিনি কবিশের দিকে আরও কাছে থেকে তাকালেন, যেন তিনি তার মুখে অন্য কারোর আদল দেখছেন। তুমি ওর মতোই দেখতে, তোমার চোখগুলো। তিনি ফিসফিস করে বললেন এবং নিজেকে সামলে নিলেন। ডায়েরিতে সবকিছু আছে, কিন্তু সাবধানে থেকো, এর জন্য একজনকে মারা হয়েছিল। ডায়েরির হলুদ হয়ে যাওয়া পাতাগুলোতে হিসেব, ম্যাপ এবং তারিখের একটি সিলসিলা ছিল, যা হঠাৎ থেমে গিয়েছিল। একটি বিশেষ তারিখ, 12 জুলাই 1988, ব্রিজের রহস্যময় ভেঙে পড়ার তারিখ। কবির সবকিছু নোট করল, কিন্তু সেই রাতে সে ঘুমাতে পারল না। বর্ণিত ব্যর্থতাগুলোর মধ্যে একটি ধরন ছিল, একটি অদ্ভুত শব্দ, ঠিক তেমনই যা সে শুনেছিল। কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো ছিল ডায়েরির শেষ অংশ। তাতে প্রযুক্তিগত তথ্যের মাঝে ব্যক্তিগত নোট ছিল। দেবপ্রকাশ লিখেছিলেন যে কিভাবে তিনি তার সহকর্মীদের মধ্যে চুরি, ঘুষখোরি এবং ষড়যন্ত্র খুঁজে পেয়েছিলেন, কিভাবে কংক্রিটে নিম্নমানের সামগ্রী মেশানো হয়েছিল, এবং কিভাবে নিয়মিত পরিদর্শনগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছিল। আর সবথেকে বড় কথা, এক বিশেষ পরিবার, রামেশের পরিবার, যাদের নির্মাণ শিল্পের ওপর একচিটিয়া অধিকার ছিল, তারা নিজেদের সামগ্রীর অর্ডার বাড়ানোর জন্য জেনে শুনে ব্রিজের পুনর্নির্মাণে দেরি করেছিল। কবিশ ডায়েরির পাতাগুলো উল্টাল এবং তার চোখ বড় বড় হয়ে গেল যখন সে দেখল দেবপ্রকাশ জয়ার ব্যাপারে কি লিখেছিলেন। যেমন যেমন সে পড়তে থাকল, ধাঁধার টুকরোগুলো এক এক করে জুড়ে যেতে লাগল। জয়া রামেশ পরিবারের পুত্রবধূ ছিল, একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিল এবং তাদের বিয়ে ঠিক করা হয়েছিল। কিন্তু সে দেবপ্রকাশকে ভালোবাসত, যে ছিল মাত্র একজন সরকারি ইঞ্জিনিয়ার, ধনী নয়। তাদের গোপন প্রেম ততক্ষণ চলল যতক্ষণ না ব্রিজের নির্মাণ শুরু হল, এবং তারপর দেবপ্রকাশ দুর্নীতি দেখতে পেলেন। যেমন যেমন কবিশ পড়তে থাকল, তার মনে অন্ধকার ঘনিয়ে এলো। দেবপ্রকাশ লিখেছিলেন যে তিনি জয়াকে জানিয়েছিলেন যে তিনি তার শ্বশুরবাড়ির লোকেদের দুর্নীতির পর্দাফাশ করতে যাচ্ছেন, কিন্তু যখন জয়া তাকে সতর্ক করল যে এটি তার প্রাণ কেড়ে নিতে পারে, তখন তিনি থেমে গেলেন। তারপর ডায়েরির পাতাগুলো ছেঁড়া ছিল, কিছু পাতা উধাও ছিল এবং মাঝখানে রক্তের দাগ ছিল। কবিশ নিজের নোটবুকে প্রধান পয়েন্টগুলো নোট করল এবং সেই অঞ্চলের ম্যাপ তৈরি করল যেখানে ব্রিজটি অবস্থিত ছিল। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তার বোঝার বাইরে ছিল, কিন্তু তার মাথায় একটি চিন্তা আসতে শুরু করেছিল। সব ব্যর্থতা কি সত্যিই দুর্ঘটনা ছিল, নাকি সেগুলো কোনো অন্য শক্তির দ্বারা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল? রাতের অন্ধকারে চিলচিলাতে গরমে কবিশ ডায়েরির শেষ পাতায় পৌঁছল। শেষ এন্ট্রি লেখা দেখে মনে হচ্ছিল দেবপ্রকাশ খুব তাড়াহুড়ো করে লিখেছিলেন, সম্ভবত ভয়ে। আমি জয়াকে সত্যটা বলেছি। আমি তাকে বলেছি যে রামেশ পরিবার ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে এবং ইন্সপেক্টরদের কিনে নিয়েছে। আমি তাকে বলেছি যে মানুষ মরবে। সে আমাকে ধোঁকা দিয়েছে। কবিশ হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। এখন সে বুঝতে পারল কেন ৩৫ বছর ধরে ব্রিজের মেরামত হয়নি। এটি শুধুমাত্র প্রযুক্তিগত ব্যর্থতা ছিল না, এটি ছিল বিশ্বাসঘাতকতা এবং মৌন ষড়যন্ত্রের মামলা। ডায়েরির শেষ পাতা উল্টাতে গিয়ে কবিশ একটি দাগ দেওয়া বাক্য দেখল। সে নাশকতার ব্যাপারে জানত। সে আমাকে থামানোর জন্য অনুনয় করেছিল, কিন্তু সে ধোঁকা দিয়েছে। কবিশ ডায়েরিটি স্কুলে নিয়ে গেল, কিন্তু কাউকে দেখাল না। সে জানত যদি এটি সত্যি হয় তবে অনেক শক্তিশালী মানুষ তাকে চুপ করিয়ে দিতে চাইবে। ক্লাসে সে ডায়েরিটি তার ব্যাগের ভেতর লুকিয়ে রাখল। তার মাথায় সেই সব রহস্য ঘুরছিল যা সে আগের রাতে পড়েছিল। ডায়েরিতে অনেক পাতা ছেঁড়া ছিল, যেন কেউ প্রমাণ মুছে দিতে চেয়েছিল। ভবিষ্যৎ ব্রিজ প্রজেক্টের উপর নজর দিতে আসা ইঞ্জিনিয়ার শ্রী রামেশ কবিশকে কথা বলার জন্য ডাকলেন এবং এক অঙ্কভরা নজরে জিজ্ঞেস করলেন যে সে কি কিছু আকর্ষণীয় খুঁজে পেয়েছে। ছেলেটি অস্বীকার করল। লোকটি তখন ঝুঁকে পড়ল এবং বলল, যারা আদ্যিকালের পুরনো চাপা পড়া জিনিস নিয়ে ঘাটাঘাটি করে তারা সাবধান থেকো। মাঝে মাঝে সেগুলো কামড়ে দেয়। সুরটি বিনম্র ছিল,
কিন্তু সেই কথায় এমন কিছু ছিল যা গায়ে কাটা দিচ্ছিল। ক্লাসের সময় কবিশের নোটবুক উধাও হয়ে গেল। যখন সে সেটি পেল তখন সেটি আপত্তিকর শব্দে ভর্তি ছিল। গল্পের চোর, দেবপ্রকাশের মতো পাগল। সে চারদিকে দেখল কে এটা করেছে বোঝার জন্য, কিন্তু সবাই নিজের কাজে ব্যস্ত দেখাচ্ছিল। শ্রী রামেশও অন্য ছাত্রদের সাথে কথা বলছিলেন, যেন কিছুই হয়নি। কবিশ তার ব্যাগ খুলে চেক করল। ডায়েরিটি এখনও সেখানেই ছিল, কিন্তু এখন সে জানত কেউ তার জিনিসপত্র হাতড়াচ্ছিল, কেউ তাকে নজরে রাখছিল। উত্তেজনা বাড়ছিল। শিক্ষিকা এখন তার সাথে খুব রুক্ষ ব্যবহার করছিলেন। স্কুলের প্রিন্সিপাল তাকে ব্রিজে যেতে বারণ করেছিলেন। শিক্ষক তাকে 1 সপ্তাহের জন্য ডিটেনশন দিয়ে দিয়েছিলেন। যখন সে জিজ্ঞেস করল যে দেবপ্রকাশ সিংয়ের ব্যাপারে আরও তথ্য কোথায় পাওয়া যেতে পারে, তখন শিক্ষিকা মাথা নাড়িয়ে বললেন, এটি পুরনো কথা। সেই মানুষটি এক ব্যর্থ ইঞ্জিনিয়ার ছিলেন এবং এখন তিনি মৃত। তার ব্যাপারে কথা বলা অসম্মানজনক। কিন্তু কবিশ দেখতে পাচ্ছিল তাদের চোখে অন্য কিছু ছিল, ভয়। কিন্তু ছেলেটি তবুও সেখানে গেল। দৃঢ় সংকল্প নিয়ে ডায়েরি এবং লকেট সাথে নিয়ে সে একটি প্যাটার্ন তৈরি করতে শুরু করল। ব্রিজে ফাটল সবসময় একটি নির্দিষ্ট টুকরো বসানোর পরেই হতো, যা জয়ার বাবার কোম্পানির দ্বারা নির্মিত ছিল। এটি কি রাজনৈতিক স্বার্থে ভেতর থেকে নাশকতা ছিল, নাকি এটি ছিল প্রতিশোধ? ব্রিজটি ভেঙে পড়ল, কিন্তু সত্যটা ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকল। কবি সব তথ্য তার নোটবুকে লিখল, এবং সেই বৃদ্ধা যে চা বিক্রি করতেন তিনি দেবপ্রকাশের বোন ছিলেন। তিনি আরও তথ্য দিলেন। তিনি জানালেন যে দেবপ্রকাশকে নাশকতার অভিযোগের পর সাসপেন্ড করা হয়েছিল এবং 4 মাস পর তার লাশ নদীতে পাওয়া গিয়েছিল। অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছিল যে তিনি মদ্যপ অবস্থায় ডুবে গিয়েছিলেন, কিন্তু দেবপ্রকাশ কখনো মদ খেতেন না। তিনি কখনো নিজের পরিবারকে জানাননি কি হয়েছিল, কিন্তু জয়া হঠাৎ বিদেশ চলে গেল এবং আর কখনো ফিরে আসেনি। তাদের কি কোনো বাচ্চা ছিল? কবিশ জিজ্ঞেস করল, নিজের হৃৎপিণ্ডের ধরফরানি শুনতে শুনতে। বৃদ্ধা তার চোখ নামিয়ে নিলেন। আমি জানি না। যদি থাকত তবে তাকে হয়তো ওর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়ে থাকবে। রামেশ পরিবার এমন বদনাম কখনোই মেনে নিত না। একটি পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজে নিজের খোঁজ জারি রাখতে গিয়ে কবিশ পুরনো রেকর্ড রুমে ঢোকার পথ পেয়ে গেল। সেখানে ধুলো মাখা ফাইলগুলোর মাঝে সে ব্রিজের মূল ডিজাইনটি খুঁজে পেল। সেই ডিজাইন যা দেবপ্রকাশ ভেবেছিলেন, এবং এটি বর্তমান পুনর্নির্মাণ পরিকল্পনার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। মূল ডিজাইনে বিশেষ শব্দ শোষণকারী সামগ্রী ব্যবহারের ব্যবস্থা ছিল, যা এখন সরিয়ে নেওয়া হয়েছিল। এটাই কি সেই কারণ যার জন্য সেই অদ্ভুত আওয়াজ আসছিল? স্তম্ভের পাশে খুঁড়তে খুঁড়তে কবিশ আরও একটি বিরক্তিকর জিনিস খুঁজে পেল, একটি ধাতব ক্যাপসুল, যাতে একটি সিল করা চিঠি ছিল। এটি RSকে উদ্দেশ্য করে লেখা ছিল, সেই একই অক্ষর যা সেই কোম্পানির ছিল যারা এখন পুনর্নির্মাণের অর্থ যোগান দিচ্ছিল। RS, রামেশ সিং, বর্তমান ইঞ্জিনিয়ার শ্রী রামেশের বাবা। কবিশ ধীরে ধীরে ক্যাপসুলটি খুলল। তার হাত কাঁপছিল। ভেতরে একটি ছোট চিঠি ছিল, কিনারে পোড়া দাগ, যেন এটিকে আগে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু অক্ষরগুলো এখনও পড়া যাচ্ছিল। চিঠিতে দেবপ্রকাশ সিংয়ের স্বাক্ষর ছিল এবং তারিখ ছিল 11 জুলাই 1988, ব্রিজ ভেঙে পড়ার একদিন আগে। প্রিয় রামেশ সিং, চিঠি শুরু হলো। আমি আর চুপ করে থাকতে পারছি না। আপনার বাবার কোম্পানি দ্বারা সরবরাহ করা লোহায় নির্দিষ্ট মাত্রার চেয়ে 40% কম মজবুত। আমি ল্যাবরেটরি টেস্ট করেছি এবং ফলাফল স্পষ্ট। পেমেন্ট পাওয়ার জন্য নিয়ম ভেঙে কাজ করা অপরাধমূলক। এছাড়া কংক্রিট মিশ্রণে অত্যাধিক বালির ব্যবহার করা হয়েছে। ব্রিজে ফাটল ধরছে এবং সবথেকে খারাপ ব্যাপার হলো আপনি এটা জানেন। চিঠিটি অসম্পূর্ণ ছিল, বাকি অংশটি পুড়ে গিয়েছিল, কিন্তু তার নিচে একটি শেষ বাক্য ছিল, যদি এই চিঠি খোলা হয় তবে মিথ্যা মারা যাবে এবং তার সাথে সেই সব মানুষ যারা চুপ থেকে লাভ করেছে। কবিশ ক্যাপসুলটি চা বিক্রেতা বৃদ্ধার কাছে নিয়ে গেল, যা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। এটি দেবের লকারে ছিল। সে এটি সরিয়ে নেওয়ার আগে লুকিয়ে দিয়েছিল। মহিলা জানালেন যে 80 দশকে ব্রিজের পুনর্নির্মাণ টাকা আত্মসাৎ করার জন্য একটি মুখোশ হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং দেবপ্রকাশ সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু তারপর প্রকল্পটি রহস্যময়ভাবে ধসে গেল এবং তার ওপর দোষ চাপানো হল। ব্রিজটি দেবপ্রকাশের ব্যর্থতার প্রতীক হয়ে গেল এবং সমস্ত জড়িত ব্যক্তিরা নিজেদের বিলাসবহুল জীবন কাটাতে থাকলেন। ফিরে আসার সময় কবিশ অনুভব করল যে একটি কালো গাড়ি বিনা নম্বর প্লেটে তার পিছু নিচ্ছিল।
সেই গাড়িটি ধীরে ধীরে তার পেছনে আসছিল। তীব্র আলোর হেডলাইটের কারণে তার ভেতরে ভয়ের সৃষ্টি হচ্ছিল। কবিশ তার সাইকেল দ্রুত চালালো, গলি দিয়ে গিয়ে একটি পুরনো মন্দিরের পেছনে লুকিয়ে পড়ল। গাড়িটি চলে গেল, কিন্তু তার বিশ্বাস ছিল যে এটি কাকতালীয় নয়, কেউ তার গতিবিধির ওপর নজর রাখছিল। রামেশ পরিবার কি জেনে গিয়েছিল সে কি খুঁজছে? কবিশ ক্যাপসুলটি তার জামার ভেতরে লুকিয়ে রাখল। তার হৃৎপিণ্ডের ধরফরানি এতটাই জোরে ছিল যে সে তা নিজের কানে শুনতে পাচ্ছিল। আরএসকে এটা তদন্ত করতে গিয়ে কবিশ জানতে পারল যে ইঞ্জিনিয়ার রামেশ, যিনি ট্যুরে এসেছিলেন, তিনি সেই রাজনেতাদের একজনের ছেলে যারা সেই সময় ব্রিজের নির্মাণের অর্থ যোগান দিয়েছিলেন। লড়াই তৈরি ছিল। ছেলেটির কাছে এখন এমন এক প্রমাণ আছে যা বড় বড় সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে, কিন্তু সে ইতস্তত করছিল। এটা কি বিপজ্জনক হবে যদি সে এমন জায়গায় কিছু দেখে থাকে যা আসলে নেই? সন্দেহ তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। তার কি কেবল গ্রামের এক গরিব এবং শান্ত ছেলে হয়েই থাকা উচিত? বাড়ি পৌঁছলে তার পালিকা মা তাকে অদ্ভুতভাবে দেখলেন। স্কুল থেকে ফোন এসেছিল। তারা বলল যে তুমি ক্লাসে যাচ্ছ না। কবিশ কিছু একটা বাহানা দিল, কিন্তু তার মা তার চোখে চোখ রেখে সবকিছু বুঝতে পারছিলেন। তুমি আবার সেই ব্রিজে গিয়েছিলে, তাই না? তিনি জিজ্ঞেস করলেন। তার গলায় চিন্তা ছিল। কবিশ চুপ থাকল। আমি শুধু জানতে চাই, সে শেষে বলল। আপনি কি আমাকে বলবেন যদি আপনি জানেন আমার আসল বাবা মা কে ছিলেন? তার মা মাথা নিচু করে নিলেন। আমি শুধু এটুকুই জানি যে তোমাকে এক শীতের রাতে মন্দিরের সামনে পাওয়া গিয়েছিল। তোমার কাছে কেবল একটি নীল কম্বল এবং একটি কাগজের টুকরো ছিল যাতে তোমার নাম লেখা ছিল। তিনি থামলেন। কিন্তু আরও একটি জিনিসও ছিল, একটি চিহ্ন যা আমি তোমাকে বলিনি। কি চিহ্ন? কবিশ জিজ্ঞেস করল। তার শ্বাস থেমে এলো। তোমার কবজিতে একটি ছোট দাগ, তিনি বললেন। এমন একটি আকার যা ব্রিজের মতো দেখতে। সেই রাতে কবিশ তার কবজির দিকে তাকিয়ে থাকল। ছোট জন্মগত সেই চিহ্নটি, যাকে সে সবসময় একটি সাধারণ দাগ মনে করত। সে আর দেবপ্রকাশ কি একে অপরের সাথে যুক্ত ছিলেন? সে কি সত্যি সেই প্রেম কাহিনীর অংশ ছিল যার বিয়োগান্তক সমাপ্তি হয়েছিল? ডায়েরিতে অসম্পূর্ণ তথ্য ছিল, অনেক পাতা ছেঁড়া ছিল এবং গত ৩০ বছরের অনেক প্রশ্নের উত্তর ছিল নিখোঁজ। পরের দিন কবিশ স্কুল থেকে ছুটি নিল এবং পুরনো খবরের কাগজের পাতা খোঁজার জন্য শহরের আর্কাইভসে গেল। ১৯৮৮-এর হলুদ হয়ে যাওয়া খবরের কাগজে সে ব্রিজের ভেঙে পড়ার ব্যাপারে ছোট খবর খুঁজে পেল, যেগুলোকে পেছনের পাতায় ছাপা দিয়ে দেওয়া হয়েছিল। একটি ছবিতে দেবপ্রকাশকে দেখানো হয়েছিল, গম্ভীর মুখের এক যুবক, ইঞ্জিনিয়ার, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু কোথাও নাশকতার উল্লেখ ছিল না। কেবল ফুটনোট ছিল যে তিনি বিতর্কিত পরিস্থিতিতে সাসপেন্ড হয়েছিলেন। একজন পুরনো হকার, যে এখন দারোয়ান হিসেবে কাজ করে, সে কবিশকে সাহায্য করল। আমি সেই দিনগুলোতে তরুণ রিপোর্টার ছিলাম, সে বলল। এই স্টোরি কভার করেছিলাম। দেবপ্রকাশ একজন সৎ মানুষ ছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন যে তিনি সিস্টেমের সাথে লড়াই করতে পারবেন। যখন ব্রিজ পড়ল, তখন কেউ সাক্ষ্য দিল যে তাকে সেখানে একটি যন্ত্রের সাথে দেখা গিয়েছিল, কিন্তু আমার সবসময়ই সন্দেহ ছিল। সেই দিনগুলোতে রামেশ পরিবারের সরকার এবং মিডিয়া দুটিতেই অনেক প্রভাব ছিল। সে থামল এবং যোগ করল, এখনও আছে। সেই সন্ধ্যায় কবিশ রেডিও স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত তাকে তার কাহিনী কারো সাথে শেয়ার করতে হবে, যে সত্যটা শুনবে। লোকাল চ্যানেলে একজন বিখ্যাত রেডিও জকি ছিলেন, প্রদীপ, যাকে ন্যায়ের প্রতি উৎসাহের জন্য সবাই জানত। রেডিও স্টেশনটি একটি বড় ইমারতে ছিল। এর নিয়ন লাইটগুলো টিপটিপ করছিল। কবিশ ভেতরে পা রাখল। রিসেপশনিস্ট তাকে সন্দেহের চোখে দেখল। সে ছিল মাত্র একটি বাচ্চা, ছেঁড়া জামা কাপড়, অনেকদিন স্নান করেনি। আমাকে প্রদীপের সাথে দেখা করতে হবে, সে মাথা উঁচু করে বলল। আমার কাছে একটি গল্প আছে যা প্রতিটা ভারতীয় শোনা উচিত। রিসেপশনিস্ট হাসি চেপে প্রদীপকে ফোন করলেন। আশ্চর্যের বিষয় ছিল যে প্রদীপ তাকে তার স্টুডিওতে দেখা করতে রাজি হলেন। কবির সিঁড়ি বেয়ে উঠল, তার ব্যাগের ভেতরে ক্যাপসুল, ডায়েরি এবং লকেটটিকে সুরক্ষিত অনুভব করতে করতে। যখন সে স্টুডিওতে পৌঁছাল, তখন সে এক মধ্যবয়সী মানুষকে দেখল। ক্যাবিনের বাইরে তার জন্য অপেক্ষা করা প্রদীপকে সে দেখল। তোমার কাহিনী কি, ছোট মানুষ? প্রদীপ হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কিন্তু তার চোখে দয়ালুতা ছিল। কবিশ ডায়েরি এবং ক্যাপসুলটি বাইরে বের করল এবং শান্তভাবে বলল, আমি আপনাকে বলতে চাই কেন ব্রিজটি ভেঙে পড়েছিল। প্রদীপের হাসি উধাও হয়ে গেল। তিনি দরজা বন্ধ করলেন এবং কবিশকে ডায়েরিটি দেখতে বললেন। যেমন যেমন তিনি পাতাগুলো উল্টালেন, তার মুখ গম্ভীর হয়ে গেল। তারপর তিনি ক্যাপসুল এবং চিঠিটি দেখলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। তুমি এটা কোথায় পেলে? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল।
আমি ব্রিজের কাছে ঘুরেছি, কবিশ উত্তর দিল। এটা কি সত্যি? দেবপ্রকাশ সিংয়ের উপর কি মিথ্যে অভিযোগ লাগানো হয়েছিল? প্রদীপ অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলেন, যেন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তারপর তিনি তার টেবিল থেকে একটি পুরনো ছবি বের করলেন। একজন যুবক দেবপ্রকাশ এবং একজন সুন্দর মহিলা, যিনি দেখতে ঠিক লকেটের ছবির মতোই ছিলেন। এটি জয়া, প্রদীপ বললেন, রামেশ পরিবারের পুত্রবধূ। আর এটি, তিনি দেবপ্রকাশের দিকে ইশারা করলেন, আমার বন্ধু ছিল। তিনি জানালেন যে দেবপ্রকাশ তার সততার দাম নিজের জীবন দিয়ে মিটিয়েছিলেন। তিনি ক্যাপসুলটি স্পর্শ করলেন, যেন এটি কোনো অমূল্য রত্ন। আমি তাদের ব্যাপারে খবর কভার করেছিলাম, প্রদীপ বললেন। আমি জানতাম যে তিনি নির্দোষ ছিলেন, কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আমরা সবাই আমাদের চোখ বন্ধ করে নিয়েছিলাম। তার কণ্ঠস্বর ব্যথায় ভরে গেল। যখন কবিশ প্রদীপকে লকেটটি দেখাল, তখন রেডিও জকির মুখের রং উবে গেল। তিনি চেয়ার থেকে পড়ে যেতে যেতে বাঁচলেন। তুমি কে? তিনি নিঃশ্বাস নিতে নিতে জিজ্ঞেস করলেন। আমি কবিশ, ছেলেটি উত্তর দিল, কিছুটা বিভ্রান্ত হয়ে। আমি শুধু জানতে চাই ব্রিজটি কেন? প্রদীপ তার কথা মাঝপথে থামিয়ে নিজের চেয়ার থেকে উঠলেন এবং তার মুখটি কাছ থেকে দেখলেন, যেন তিনি কোনো ভূত দেখছেন। তুমি দেবপ্রকাশ সিংহের নাতি, তাই না? কবিশ চমিরাল। রেডিও জকির এই প্রকাশ বজ্রপাতের মতো আছড়ে পড়ল। দেবপ্রকাশ সিংহের নাতি। লোকটি জানালেন যে লকেটের সেই মহিলা জয়া দেবপ্রকাশের মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এবং পরিবার কর্তৃক গর্ভবতী হবার বিষয়টি গোপন করার জন্য তাকে জোরপূর্বক জায়গা বদলাতে বাধ্য করা হয়েছিল। বাচ্চাটিকে এক দূরবর্তী গ্রামের মন্দিরের দরজায় নীলকম্বলে ঢাকা অবস্থায় রাখা হয়েছিল, যেখানে কবিশকে পাওয়া গিয়েছিল। ছেলেটি অনুভব করল যে ব্রিজের রহস্য কেবল প্রযুক্তিগত বা রাজনৈতিক ছিল না, এটি ব্যক্তিগত ছিল, এটি তার রক্তে বইছিল। প্রদীপ আবার ছবিটির দিকে তাকালেন, তারপর কবিশের মুখের দিকে। এটি অবিশ্বাস্য, তিনি ফিসফিস করে বললেন, তোমার চোখগুলো একদম তার মতো। প্রদীপ আবার চেয়ারে বসে পড়লেন, যেন তিনি কোনো ভূত দেখছেন। তিনি জানালেন যে জয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এক প্রভাবশালী পরিবারের সম্মান বাঁচানোর জন্য, কিন্তু তার বাচ্চার কি হলো তা কখনো স্পষ্ট করা হয়নি। আমরা সবাই ভেবেছিলাম সেই বংশ শেষ হয়ে গিয়েছে। তিনি মাথা নাড়তে নাড়তে বললেন, কিন্তু তুমি এখানে আছো, তুমি দেবপ্রকাশের রক্ত। কবিশের মাথা ঘুরছিল। কিন্তু আমি কিভাবে জানব যে এটা সত্যি? আমি কিভাবে বিশ্বাস করব? কারণ তুমি ব্রিজের দিকে আকর্ষিত হয়েছিলে, প্রদীপ শান্তভাবে জবাব দিলেন, এবং কারণ তুমি সেই আওয়াজ শুনেছ যা অন্য কেউ শুনতে পায়নি। দেবপ্রকাশ সবসময় বলতেন যে যখন ব্রিজ ভাঙবে তখন আগে আওয়াজ আসবে। তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সেগুলো শুনতে পেতেন। বাড়ি ফেরার সময় কবিশ তার শরীরে বয়ে চলা এই নতুন তথ্যগুলো তখনও হজম করতে পারছিল না। তার পালিকা মা তাকে কোনোদিন সব সত্য বলেননি। প্রদীপ বলেছিলেন যেন সে ফিরে যায় এবং তার মা বাবার ব্যাপারে তার সাথে কথা বলে, কিন্তু তিনি সতর্কও করেছিলেন যেন সে সাবধানে থাকে। অতীতের রহস্য উন্মোচনকারীদের জন্য রামেশ পরিবার এখনও বিপজ্জনক ছিল। বাড়ি পৌঁছে কবিশ দেখল তার শিক্ষিকা তার জন্য অপেক্ষা করছেন, তাকে চিন্তিত দেখাচ্ছিল। তিনি প্রকাশ করলেন যে বহু বছর আগে তিনি ব্রিজের পুনর্নির্মাণ প্রকল্পে ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন এবং এমন কিছু নথি দেখেছিলেন যা নাশকতার অভিযোগকে খণ্ডন করে। তিনি তখন কিছু করেননি। কাঁদতে কাঁদতে তিনি তাকে একটি পুরনো খাম দিলেন, যা তিনি ভয়ে এতদিন যত্ন করে রেখেছিলেন। দেবপ্রকাশ দ্বারা চিহ্নিত এবং হাতে লেখা ত্রুটিসহ একটি প্রযুক্তিগত নকশা। তার পাশে তার স্বাক্ষর এবং যে অক্ষরের সাথে একটি হৃদয়ের আঁকিবুকি। আমি জানি যে তুমি ব্রিজ সম্পর্কে খোঁজ করছ, শিক্ষিকা বললেন, তার গলা কাঁপছিল। এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি তার মতো দেখতে। তিনি থামলেন। আমিও সেই স্কুলে ছিলাম যেখানে জয়া পড়ত, অনেক আগে। সে আমাদের প্রেরণা ছিল, সবথেকে বুদ্ধিমান মেয়ে, সবথেকে ভালো ইঞ্জিনিয়ার। তারপর সে সবকিছু ছেড়ে চলে গেল, আর আমাদের কোনোদিন বলা হয়নি কেন। আপনি কি আমাকে সাহায্য করবেন? কবিশ জিজ্ঞেস করল। শিক্ষিকা পিছিয়ে গিয়ে মাথা নাড়লেন। আমি পারব না। আমার চাকরি, আমার পরিবার, তার চোখে ভয় ছিল। কিন্তু সেই কারণেই আমি তোমাকে এটা দিচ্ছি। তোমার দাদুর ন্যায় বিচার পাওয়া উচিত। তিনি একজন ভালো ইঞ্জিনিয়ার এবং একজন ভালো মানুষ ছিলেন। তিনি এক মুহূর্তের জন্য থামলেন। সাবধানে থেকো। রামেশ ইঞ্জিনিয়ার্সরা জেনে গিয়েছে তুমি কি করছ। সেই রাতে কবিশ নকশাটি অধ্যয়ন করল এবং ডায়েরির নোটের সাথে মেলাল। ছেলেটি বুঝতে পারল ব্রিজটি গণনার ভুলের জন্য পড়েনি,
বরং পড়েছিল কারণ দেবপ্রকাশ শেষ পরিদর্শনটি খারাপ করে দিয়েছিলেন। যখন তিনি জানতে পারেন জয়াকে তার সন্তানকে অস্বীকার করতে বাধ্য করা হয়েছে এবং অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হয়েছে, এটি ছিল এক নীরব প্রতিবাদ। কিন্তু তিনি কল্পনাও করেননি যে এর ফলে এমন ট্র্যাজেডি হবে। কিন্তু কী ধরনের ট্র্যাজেডি? কোনো সংবাদ প্রতিবেদনে মৃত বা আহতের উল্লেখ ছিল না। তাহলে কেন একে এত বড় স্ক্যান্ডাল বানানো হলো? নকশাটি দেখার সময় কবিশ হঠাৎ অন্য কিছু দেখল। ব্রিজের নকশার অন্যদিকে একটি ছোট টানেল, একটি গোপন টানেল, যা সরকারি নথিতে কখনো দেখানো হয়নি। মাদক পাচার। সে নকশার কোণে দেবপ্রকাশের হাতে লেখা নোট পড়ল, আর.এস. মালিক। এখন সে জানতে পারল ব্রিজটি কেবল যাতায়াতের মাধ্যম ছিল না, এটি একটি পাচার পথও ছিল, এবং দেবপ্রকাশ এর পর্দা ফাঁস করে দিয়েছিলেন। ব্রিজ ভেঙে পড়া সেই মানুষদের জন্য একটি আদর্শ বাহানা ছিল যারা তাদের নোংরা কাজ লুকাতে চেয়েছিল এবং একজন সৎ ইঞ্জিনিয়ারের থেকে মুক্তি পেতে চেয়েছিল। পরের দিন নিজের নতুন জ্ঞানে বলীয়ান হয়ে কবিশ আবার ব্রিজে গেল। এইবার আরও সাবধানে লুকিয়ে সেখানে পৌঁছে সে দেখল নির্মাণ কাজ আবার শুরু হয়ে গিয়েছে। সেই একই রামেশ ইঞ্জিনিয়ার্স যারা গত ৩৫ বছর ধরে এই প্রজেক্টে কাজ করছিল। সেই ঝোপের আড়াল থেকে দেখছিল যখন সে রামেশকে দেখল, সেই একই ইঞ্জিনিয়ার যিনি স্কুলে এসেছিলেন, একজন ঠিকাদারের সাথে গভীর আলোচনায় মগ্ন। আমাদের শুধু এটা দ্রুত শেষ করতে হবে, রামেশ রেগে বললেন। আমার বাবা চান এই ব্রিজ টিকামনির আগে তৈরি হয়ে যাক, আমরা আর অপেক্ষা করতে পারব না। কিন্তু স্যার, ঠিকাদার বললেন, আগের সমীক্ষা বলছে ফাউন্ডেশন এখনও অস্থিতিশীল, আমাদের আগে মেরামত করা উচিত। আমি যা বলি তাই করো, রামেশ হাত নেড়ে বললেন। আমরা বছরের পর বছর এই প্রজেক্টে কাজ করছি, এটি আমার পরিবারের ঐতিহ্য, আর আমি যে কোনো মূল্যে এটি শেষ করতে যাচ্ছি। কবির সাবধানে নকশাটি দেখল এবং অনুভব করল যে একটি ফাটল এখনও সক্রিয়। ব্রিজটি আবার পড়ে যেতে পারে, আর সেখানে কাজ চলছে। সে নকশায় দেবপ্রকাশের নোটগুলো দেখল। প্রতিটি ত্রুটি বৈজ্ঞানিক সূক্ষ্মতার সাথে নথিবদ্ধ করা হয়েছিল, এবং দেবপ্রকাশের ভবিষ্যৎবাণী গত ৩ দশকে সত্যি প্রমাণিত হয়েছিল। ব্রিজটি আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি, কারণ কোনো ইঞ্জিনিয়ার সমস্যার প্রকৃত মূলে পৌঁছাননি। তারা সবাই জায়গাটিকে অশুভ মনে করতেন, কিন্তু কবিশ জানত এটি অন্ধবিশ্বাস নয়, এটি বিজ্ঞান ছিল, ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞান, যা তার দাদু বুঝেছিলেন এবং এখন সে নিজেও বুঝতে পারছিল। সে নকশার শেষ নোটটি পড়ল, যা দেবপ্রকাশের হাতে লেখা। আমি এই ত্রুটিগুলো ঠিক করার জন্য আমার পুরো জীবন দিয়ে দেব, কিন্তু আমার ভয় হচ্ছে আমার কাছে সময় নেই। জয়া, যদি তুমি কখনো এটি পড়ো, তবে জানবে যে আমি তোমার জন্য এবং আমাদের বাচ্চার জন্য এসব করেছি। কবিশের চোখ ভরে এলো, তার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল। সে এখন আর কেবল এক গরিব ছেলে ছিল না যার কোনো গুরুত্ব নেই, সে ছিল এক ঐতিহ্যের বাহক, সত্যের, সততার এবং তার দাদুর অসম্পূর্ণ কাজের। সে নকশাটি দেখল এবং হঠাৎ অনুভব করল একটি ফাটল এখনও সক্রিয় এবং সেখানে কাজ চলছে। কবিশ দৌড়ে ব্রিজের কাছে গেল, যা এখন নির্মাণাধীন ছিল। দেবপ্রকাশের নকশার তথ্য ব্যবহার করে সে শ্রমিকদের দেখল সেই সব অংশ স্থাপন করতে যা পুরনো গণনা অনুযায়ী নতুন ভাঙনের কারণ হবে। কেউ একটি বাচ্চার কথা শুনতে চাইছিল না। শ্রমিকরা তাকে দেখে হাসল এবং ফোরম্যান তাকে সেখান থেকে সরে যেতে বলল। একজন নিরাপত্তারক্ষী তাকে হুমকি দিল যে যদি সে এখনই না যায় তবে সে পুলিশ ডাকবে। কিন্তু কবিশ জানত যদি সে কিছু না করে তবে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে এবং এইবার মানুষ সত্যিই মারা যেতে পারে। সে তার স্কুল ব্যাগ থেকে একটি ছোট রেডিও বের করল, যা সে প্রদীপের থেকে ধার নিয়েছিল। তার চারদিকে সব শ্রমিক দাঁড়িয়েছিল এক গরিব নোংরা বাচ্চার কথা শোনার অপেক্ষায়, যখন সে তার রেডিওর বোতাম নিয়ে খেলছিল। তোমরা কি সেই আওয়াজ শুনতে পাচ্ছ না? কবিশ জিজ্ঞেস করল, কিন্তু সবাই মাথা নাড়ল। সে জানত তাকে অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। প্রদীপ তাকে বুঝিয়েছিলেন যে রেডিও ভূগর্ভস্থ কম্পন শনাক্ত করতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে মৌলিক বিজ্ঞান, কিন্তু কেউ এটি বুঝতে পারছিল না, কারণ তারা তাকে একটি বাচ্চা হিসেবে দেখছিল। তারপর সে ছোট পোর্টেবল রেডিওটি নিল এবং সেটিকে ভূগর্ভস্থ কম্পন শনাক্ত করার ফ্রিকোয়েন্সিতে সেট করে মাইক্রোফোনটি মাটিতে রাখল। স্পিকার থেকে বের হওয়া আওয়াজটি ছিল কান ফাটানো, সেই একই আওয়াজ যা সে প্রথম দিন শুনেছিল। ফাটলগুলো ছড়িয়ে পড়ছিল। ফোরম্যান হাসতে শুরু করেছিলেন, কিন্তু আওয়াজ আরও জোরে হতেই তিনি থেমে গেলেন। একজন ইঞ্জিনিয়ার যিনি যুবক এবং অপেক্ষাকৃত কম অহংকারী ছিলেন, তিনি এগিয়ে এলেন। আমাকে ওই রেডিওটি দাও, তিনি বললেন, এবং নিজের সেন্সর বের করলেন।
কবিশ রেডিওটি শ্রমিকদের মাঝে ঘোরালো, যারা এখন সবাই চুপ এবং চিন্তিত ছিল। মোবাইল ফোন বের করা হলো, ভিডিও বানানো হলো। ইঞ্জিনিয়ার তার সরঞ্জাম লাগালেন। তার ভ্রু দুশ্চিন্তায় কুঁচকে গেল। এটি অসম্ভব, তিনি বললেন। এটি তো... তিনি কবিশের দিকে তাকালেন। তুমি কে? তুমি এটি কিভাবে জানলে? আমার দাদুরের আন্দাজ ছিল, কবিশ বলল। কেউ তার কথা শোনেনি। ইঞ্জিনিয়ার তার সহকর্মীদের ডাকলেন। একে একে কবিশের মজা, যা আগে ওড়ানো হচ্ছিল, তা এখন নিস্তব্ধতায় বদলে গেল। তারপর হুড়োহুড়ি পড়ে গেল, সেন্সর নিশ্চিত করে যে কাঠামোটি ৭২ ঘণ্টারও কম সময়ে ধসে পড়বে। ১০০ কোটির একটি প্রজেক্ট অহংকারের কারণে ট্র্যাজেডির পুনরাবৃত্তি করতে চলেছিল। নির্মাণ প্রধান এটি চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। কেউ সবকিছু রেকর্ড করে নিয়েছিল। রেডিও হাতে ছেলেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। তোমরা একটা বড় ভুল করছ, রমেশ গর্জে উঠে বললেন, যিনি নিরাপত্তা রক্ষীদের সাথে সাইটে পৌঁছেছিলেন। তোমরা একটি বাচ্চার কথা শুনছ, একটি অনাথ। তোমরা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কি জানো? কিন্তু ইঞ্জিনিয়াররা তার কথা শুনলেন না। তাদের সরঞ্জাম এবং সেন্সর সত্য দেখাচ্ছিল। একজন প্রবীণ পরামর্শদাতা বললেন, আমি আমার ৩০ বছরের ক্যারিয়ারে এমন কিছু দেখিনি, কিন্তু এই ছেলেটি ঠিক বলছে। দেখুন, তিনি তার ট্যাবলেটে ডেটা দেখালেন। এই কম্পাউন্ড প্যাটার্নটি ভূকম্পজনিত নয়, এটি কাঠামোগত। ফাউন্ডেশন ধসে পড়ছে। আর যদি আমরা এখনও সেই পুরনো ডিজাইন ব্যবহার করি, তবে আমরা আরও একটি বিপর্যয়ের জন্য প্রস্তুত। ১ ঘণ্টার মধ্যে পুরো চত্বর খালি করে দেওয়া হলো। কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হলো এবং সুরক্ষার ফিতা লাগিয়ে দেওয়া হলো। খবর ছড়িয়ে পড়ল, একটি ছেলে ৩৫ বছরের পুরনো ব্রিজের রহস্য সমাধান করেছে। কবিশ রহস্য সমাধানকারী নায়ক হয়ে উঠল। মিডিয়া শীঘ্রই কবিশের পিছু নিল। রিপোর্টার এবং ক্যামেরা ক্রু তার গ্রামে পৌঁছে গেল, তার কাহিনী জানার জন্য ব্যাকুল হয়ে। বাচ্চার গরিব মা দরজায় দাঁড়িয়েছিলেন, ভীত এবং বিভ্রান্ত হয়ে যে কেন এত মানুষ তার ছেলের সাথে দেখা করতে যায়। প্রদীপ পরিস্থিতি সামলালেন এবং মিডিয়ার সাথে কথা বললেন, কেবল মৌলিক তথ্য শেয়ার করলেন। কিভাবে কবিশ তার তীব্র অন্তর্দৃষ্টি ব্যবহার করেছিল যাতে সে দেখতে পায় যা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। কবিশ একজন নায়ক, প্রদীপ ঘোষণা করলেন। এই ছেলেটি যা বলল তা ৩০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার করতে পারেনি। সে মানুষের প্রাণ বাঁচিয়েছে। সে এটিও প্রমাণ করে দিয়েছে যে সত্য সবসময় সামনে আসে, যতই সময় লাগুক না কেন। কিন্তু কবিশের খ্যাতির কোনো পরোয়া ছিল না। সে তার প্রকৃত পরিবারের ব্যাপারে আরও জানতে চাইছিল। প্রদীপ তাকে জানালেন যে জয়া বিদেশে থাকেন, অস্ট্রেলিয়ায়। তিনি জানেন না যে তুমি বেঁচে আছো, প্রদীপ বললেন। তিনি ভাবেন যে তার বাচ্চা মারা গিয়েছে। আমরা কি তাকে জানাতে পারি? কবিশ জিজ্ঞেস করল, তার চোখ প্রত্যাশায় চকচক করে উঠল। প্রদীপ তার কাঁধ চাপড়ে দিলেন। আমরা চেষ্টা করব, কিন্তু আগে আমাদের রমেশ পরিবারের সাথে মোকাবিলা করতে হবে। তারা তাদের সম্মান বাঁচাতে যা কিছু করতে পারে, আর এখন তুমি তাদের পথে আছো। যেমন যেমন খবর ছড়ালো, সরকারকে হস্তক্ষেপ করতে হলো। একটি তদন্তের নির্দেশ দেওয়া হলো। ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা কবিশের উপসংহারগুলো পর্যালোচনা করলেন এবং অবাক হয়ে গেলেন। একজন মহিলা ইঞ্জিনিয়ার, যিনি কমিটির প্রধান ছিলেন, তিনি বললেন, আমার ৩০ বছরের অভিজ্ঞতার চেয়েও বেশি সময় লাগত ওই ফাটলটি খুঁজে বের করতে, যাই ছেলেটি দেখেছে। কবিশের ভিডিওগুলো, যেখানে সে বিপদের কথা বলছে, তা পুরো ভারতে ভাইরাল হয়ে গেল। কবিশ সিং নামটি সব জায়গায় দেখা যাচ্ছিল, খবরের কাগজ, ইন্টারভিউ, বিতর্ক। এক গরিব ছেলে দেশকে এক নতুন লজ্জা থেকে বাঁচিয়ে দিল। রমেশ পরিবার এটি কমানোর চেষ্টা করছিল, কিন্তু ঝড় এতটাই বড় ছিল যে তাদের বিবৃতি জারি করতে হলো। তারা স্বীকার করলেন যে কাঠামোতে কিছু ত্রুটি ছিল, কিন্তু যে কোনো ভুল কাজ করার কথা অস্বীকার করলেন। যাই হোক, প্রদীপ এবং কবিশের কাছে ডায়েরি এবং চিঠি ছিল, সেই সব প্রমাণ যা লুকানো সম্ভব নয়। ২ সপ্তাহের মধ্যে বেরিস্টিথারি করে দেওয়া হলো এবং একটি নতুন ইঞ্জিনিয়ারিং টিম নিয়োগ করা হলো। কিন্তু এইবার তারা এক অনন্য কাজ করল। তারা কবিশকে তাদের সাথে কাজ করতে বলল। আমরা চাই তুমি আমাদের বলো যে তুমি কি দেখতে পাচ্ছ। তোমার দৃষ্টিভঙ্গি, তোমার অন্তর্দৃষ্টি অমূল্য। কবিশের গ্রামের মানুষ যারা একসময় তাকে অবহেলা করেছিল, এখন তাকে দেখতে আসছিল। ছোট ছোট বাচ্চারা তার কাছে অটোগ্রাফ চাইত। স্কুলের প্রিন্সিপাল তাকে স্কুলের গর্ব বললেন। তার পালিকা মা কাঁদলেন এবং তাকে নিজের মাথার ওপর তুলে ধরলেন। ব্রিজের নিরাপদ পুনর্নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধনে কবিশকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু সে মানা করে দিল। সে বলল যে সে কেবল তখনই যাবে যদি চাওয়ালি বৃদ্ধাকেও মঞ্চে ডাকা হয়। এগো সাবাস এমন সে প্রকাশ করল, এই মহিলা আমার রক্তের আত্মীয়। প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ ছিল। চাওয়ালি বৃদ্ধা কাঁপতে কাঁপতে মঞ্চে উঠলেন
এবং তাকে দাঁড়িয়ে করতালিতে অভিনন্দন জানানো হল। অশ্রুসজল চোখে তিনি সেই পুনরুদ্ধার করা লকেটটি ধরেছিলেন, যাতে এখন দেবপ্রকাশ এবং জয়ার ছবি একসাথে ছিল। অনুষ্ঠানের জন্য পুরো গ্রাম জমা হয়েছিল, নেতা ও আধিকারিক থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত। এক অনাথ ছেলের কাহিনী পুরো দেশের দৃষ্টি আকর্ষণ করেছিল। একটি ছেলে যে তার দাদুর ঐতিহ্যকে বাঁচিয়েছিল এবং ব্রিজের রহস্য সমাধান করেছিল, যা কয়েক দশক ধরে ইঞ্জিনিয়ারদের অস্থির করে রেখেছিল। কবিশ লক্ষ্য করল যে প্রেক্ষাগৃহের পেছনের এক কোণে ইঞ্জিনিয়ার রামেশ, সেই লোকটা যে আগে কবিশকে হুমকি দিয়েছিল, সেও সেখানে ছিল, মাথা নিচু করে। অনুষ্ঠানের পর সে ছেলেটির কাছে এলো এবং ফিসফিস করে বলল, তোমার দাদু প্রতিভাবান ছিলেন। আমার বাবা তাকে চুপ করানোর চেষ্টা করেছিলেন। আমি ছেলে হিসেবে ব্যর্থ হয়েছি, কিন্তু তুমি ছেলে, তুমি তার নামকে আমাদের সকলের চেয়ে বেশি সম্মান দিয়েছ। আর তারপর সে চুপচাপ চলে গেল। তারা কিছু মুহূর্তের জন্য চোখে চোখ রেখে তাকিয়ে রইল, এক পুরনো শত্রু এবং এক তরুণ যোদ্ধা, কিছু না বলা অনুভূতির আদান প্রদান করতে করতে। হয়তো ক্ষমা, হয়তো বোঝাপড়া, কবিশ কোনোদিন তা জানতে পারেনি। সেই সন্ধ্যায় সরকার ঘোষণা করল যে ব্রিজের পুনর্নির্মাণ দেবপ্রকাশ সিংয়ের মূল পরিকল্পনা অনুযায়ী করা হবে, যা কবিশ আবার খুঁজে বের করেছিল। নতুন নকশায় সেই শব্দ শোষণকারী প্রযুক্তি যোগ করা হলো, যার কল্পনা দেবপ্রকাশ করেছিলেন, কিন্তু তাকে কোনোদিন অনুমতি দেওয়া হয়নি। ব্রিজটিকে এখন তার প্রকৃত নির্মাতার নামে জানা যাবে, দেবপ্রকাশ সিং সেতু। প্রদীপ তার রেডিও শোতে পুরো কাহিনী প্রচার করলেন, এবং সাথে এটাও যে কিভাবে একটি ছোট ছেলে সেটি দেখল যা অন্য কেউ দেখতে পায়নি। মাঝে মাঝে তিনি বললেন, বিশেষজ্ঞরা সব জানেন না, মাঝে মাঝে আমাদের বাচ্চাদের চোখে দেখতে হয়। তিনি চাওয়ালি বৃদ্ধাকে স্টুডিওতে আমন্ত্রণ জানালেন, যিনি কাঁদতে কাঁদতে তার ভাইয়ের কথা বললেন, এক প্রতিভাবান ইঞ্জিনিয়ার যাকে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়েছিল এবং যার মৃত্যু রহস্যময় পরিস্থিতিতে হয়েছিল। দেবপ্রকাশের কেবল একটাই দোষ ছিল, তিনি বললেন সে সৎ ছিল, এমন এক সময়ে যখন সততায় টাকা মিলত না। 1 সপ্তাহ পর ব্রিজটি আধিকারিকভাবে আবার খুলে গেল, কিন্তু কবি সেখানে যেতে চাইল না। সে গ্রামে ফিরে যাওয়াই পছন্দ করল, যেখানে সে তার পালিকা মাকে জড়িয়ে ধরল। প্রথমবার জোরে কাঁদতে কাঁদতে মহিলা তাকে শান্ত করতে করতে বললেন, তুমি কোথা থেকে এসেছ তা জানার প্রয়োজন নেই, এটা জানার জন্য যে তুমি কে। কিন্তু কবিশ জানত সে একজন ন্যায়পরায়ণ ব্যক্তির নাতি, এক নিষিদ্ধ প্রেমের সন্তান এবং বড় কোনো কিছুর প্রতীক, যে সত্য হয়তো কংক্রিট এবং নিস্তব্ধতার নিচে চাপা পড়ে থাকে, কিন্তু আবার ফিরে আসার পথ খুঁজে নেয়। শক্তি দিয়ে নয়, বরং এমন এক হৃদয়ের পবিত্রতা থেকে যে কখনো কিছু প্রমাণ করার চেষ্টা করেনি, কেবল বুঝতে চেয়েছে। গত ৩০ বছরে প্রথমবার দেবপ্রকাশের নাম সম্মানের সাথে উচ্চারিত হল। তার ডিজাইনকে কেবল স্বীকৃতি দেয়া হয়নি, বরং এর প্রশংসাও করা হল। নতুন ইঞ্জিনিয়াররা স্বীকার করলেন যে তার চিন্তাভাবনা সময়ের চেয়ে এগিয়ে ছিল। একটি এক্সপোজ সামনে নিয়ে এলো কিভাবে রামেশ পরিবার কয়েক দশক ধরে ঘুষ এবং হুমকির মাধ্যমে তার নাম মেটানোর চেষ্টা করেছিল। যাই হোক, কবিশের জনগণের প্রশংসার চেয়ে বেশি চিন্তা ছিল যে সে কি কোনোদিন তার আসল মায়ের সাথে দেখা করতে পারবে। প্রদীপ অস্ট্রেলিয়ায় জয়ার ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করলেন। তারা একটি চিঠি পাঠালেন, পুরো কাহিনী না জানিয়েই, শুধু জানালেন যে তার ছেলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। তিনি কি আসবেন? কবিশ জিজ্ঞেস করল। তার কণ্ঠে আশা এবং ভয় দুটোই ছিল। আমি জানি না, প্রদীপ সততার সাথে জবাব দিলেন। তার জন্য অনেক কিছু আছে যার সাথে তিনি মোকাবিলা করছেন। আমাদের অপেক্ষা করতে হবে। 1 মাস পর কবিশের জীবন বদলে গিয়েছিল। তার কাহিনী তাকে স্কলারশিপ পাইয়ে দিয়েছিল, একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার প্রতিশ্রুতি। কিন্তু সে এখনও সেই একই ছেলে ছিল, যে তার পালিকা মাকে সাহায্য করত এবং তার সাধারণ বাড়িতে খুশি থাকত। একদিন যখন সে স্কুল থেকে বাড়ি ফিরছিল, সে তার বাড়ির বাইরে একটি গাড়ি দেখল। একজন মহিলা সেখানে দাঁড়িয়েছিলেন, প্রদীপের সাথে। একজন মহিলা যার মুখ সে লকেটে দেখেছিল, শুধু একটু বয়স্ক, একটু ক্লান্ত, কিন্তু সেই একই চোখ, তার চোখ। কবিশ, প্রদীপ বললেন আবেগে ভরা গলায়, ইনি জয়া, তোমার মা। সেই মুহূর্তে সময় থমকে গেল। জয়া নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। অশ্রু তার আঙুলের ফাঁক দিয়ে বয়ে যাচ্ছিল। তুমি তুমি একদম তার মতো দেখতে। তিনি ফিসফিস করে বললেন, তোমার চোখ একদম দেবপ্রকাশের মতো।
কবিশের পালিকা মা দরজায় এলেন এবং সেই মুহূর্তে এক অদৃশ্য বোঝাপড়া তাদের মধ্য দিয়ে বয়ে গেল। দুই মা একে অপরকে দেখলেন এবং একটি না বলা কথা হল। পালিকা মা নিজের হাত বাড়িয়ে দিলেন, এসো ভেতরে। তিনি বললেন, আমাদের অনেক কিছু আছে যার ব্যাপারে কথা বলতে হবে। 3 দিন পর কবিশ তার দুই মা প্রদীপ এবং দেবপ্রকাশের বোন ব্রিজের পুনর্নির্মাণ সাইটটি পরিদর্শন করলেন। সেখানে দাঁড়িয়ে জয়া সেই জায়গাটি স্পর্শ করলেন যেখানে দেবপ্রকাশের নাম খোদাই করা ছিল। তিনি একজন ভালো মানুষ ছিলেন, তিনি বললেন, খুব ভালো। তিনি কোনোদিন চাননি কারোর ক্ষতি হোক। তিনি শুধু সত্যের সাথে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন। তিনি কবিশকে জিজ্ঞেস করলেন যে সে কিভাবে জানত ব্রিজের রহস্য কি। ছেলেটি জবাব দিল, আমি শুধু সেই আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম যা অন্য কেউ শুনতে পায়নি। জয়া হাসলেন, তোমার বাবা এমনই ছিলেন। তিনি সবসময় বলতেন যে ইঞ্জিনিয়ার হওয়া কেবল অঙ্কের ব্যাপার নয়, এটি শোনার ব্যাপার। অবশেষে ব্রিজ দাঁড়িয়ে গেল, কিন্তু তার চেয়েও বেশি এটি দুটি জগৎকে জুড়ে দিল, অভিজাত গোষ্ঠী এবং ঘষা চুটি পড়া ছেলেটির জগৎকে। আর এটি একটি অবিস্মরণীয় শিক্ষা রেখে গেল। মাঝে মাঝে একজন ইঞ্জিনিয়ারের সবথেকে বড় ভুল গণনায় হয় না, বরং অন্যায়ের সামনে চুপ থাকায় হয়। আর কেবল একটি বাচ্চা কোনো বন্ধন ছাড়াই এটি দেখাতে সক্ষম হয়েছিল। আজও ঝোড়ো হাওয়ার দিনে বাসিন্দারা বলেন যে তারা ব্রিজ থেকে আসা একটি আওয়াজ শোনেন। এটি কোনো ফাটল নয়, এটি একটি কণ্ঠস্বরের মতো যা ফিসফিস করে বলছে, ধন্যবাদ কবিশ। কবিশের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের কণ্ঠস্বর যতই ধীর হোক না কেন, তা সবসময় শোনা যায়। এক অনাথ ছেলের চোখের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে অন্ধবিশ্বাসের পেছনে প্রায়শই মানবিক লোভ এবং স্বার্থ লুকিয়ে থাকে। আপনি কি কবিশের জায়গায় থাকলে তাই করতেন? আপনি কি নিজের কণ্ঠস্বর তোলার সাহস দেখাতেন যখন সব শক্তিশালী মানুষ আপনাকে চুপ করাতে চাইত? এবং আপনি কি সেই সব সত্ত্বেও ক্ষমা করার হৃদয় রাখতেন? জীবনে মাঝে মাঝে আমরা সেটাই হই যা আমরা ভাবি, আর মাঝে মাঝে আমরা সেটাই হই যা আমাদের রক্তে বয়। কিন্তু শেষে যেমনটা কবিশ আমাদের শিখিয়েছে, আমরা সেটাই যা আমরা নির্বাচন করি, চাই তা সত্যের পাশে দাঁড়ানো হোক বা মিথ্যের সাথে চলা। প্রতিটি ভবন, প্রতিটি ব্রিজ, প্রতিটি নির্মাণ শুধু ইঞ্জিনিয়ারিংয়ের নয়, বরং নৈতিকতারও প্রশ্ন। আজ যখন আপনি আপনার জীবনে সিদ্ধান্ত নেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই ফাটলগুলো দেখতে পাচ্ছি যা অন্য কেউ দেখতে পাচ্ছে না? যদি আপনাকে এই গল্পটি ছুঁয়ে গিয়ে থাকে, তবে এটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে ফলো করুন যাতে আপনি আরও এমন মন ছোঁয়া কাহিনী শুনতে পারেন যা আপনাকে ভাবতে বাধ্য করবে। লাইক করুন, শেয়ার করুন এবং এটাও জানান যে কবিশের যাত্রায় আপনাকে সবথেকে বেশি কী প্রভাবিত করেছে। কারণ কবিশ যেমন দেখিয়েছে, মাঝে মাঝে একটি কণ্ঠস্বর পুরো পৃথিবী বদলে দিতে পারে। ওম।